মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7টা 30 পর্যন্ত পড়াশোনা করছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছু খায়নি। খিদায় চুচু করছে পেট। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেল হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমার খুব খিদা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞেস করল, তুই কখন উঠেছিস? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেল। ওনার মেয়ে পড়াশোনা মনোযোগ দিচ্ছে, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়না ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছু নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়া ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনে একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, উঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলায় উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লাগছিল তাই। কিছুক্ষণ আগে খেয়ে গেল। আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়া কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান। মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না। চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়ার শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছেন 4 ভাই বোন। মিম আর আদি খুলছুটি করে খাওয়াতে ব্যস্ত। তানবীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসল, মুখ গোমরা করে উত্তর দিল, কিছু হয়নি। তানবীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। নিজের খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আবির অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাকিরা নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততার শেষে সকলে বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায় দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও 2জন বন্ধু আছে, একজন রাকিব, আরেকজন রাসেল। আবিরের পরই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকেই আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল। এটা পূর্ণতা পেতে চলছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়া ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুই নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমেদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বু দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবে না? আলী আহমেদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে। এক পলক তাকালো মেঘের দিকে, তারপরে পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমেদ খান জিজ্ঞেস করলো, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার যেন বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও
একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমেদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়া গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়া ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান মেঘকে জানালেন, মেঘ কী বলবে বুঝে উঠতে পারলেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানবীর মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে চেড়ে বলল, শাহরিয়া ভাইয়া পড়াবেন না আমায়। তানবীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ার পানে। তানবীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমেদ খান তানবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন যে ছেলে জীবনে পড়াশোনায় করে না, সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছেন। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গদ্যপ হয় না যেন। তানবীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকে আসতে বলো তাহলে। তানবীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়া খাবার খাচ্ছে মেঘ। সামনে চেয়ারে ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারে ধমক খাওয়ার পর থেকেই মেঘ ইচ্ছে করেই আবিরের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টা মেঘ কোচিং করে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লুকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দ ফিরে তাকায় মেঘ। আবির খাবারের টেবিলের দিকে আসছে। অমনি মেঘের গলা খাবার আটকে গেছে। খাবার গিলতে পারছে না মেয়েটা। কোনো রকম পানি নিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে খাবার দিতে বলল। বসল মেঘের বিপরীত রাখা চেয়ারটিতে। মেঘের চিবুক নামল গলায়। দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে ভাসছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসও যাবে না। কে চাচ্ছে স্বেচ্ছায় মার খেতে? কোনো রকম খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ারের গতি বাড়ালো। নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ। সারা শরীর কম্পনের মাত্রা তীব্র হলো। কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে বলতে হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজেই সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ার মনোযোগ দিল। হালিমা খান আবিরের উদ্দেশ্য করে বলেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুভাব কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বলেন, সকালে খেয়ে গেলে পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে, সে নিজেও যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষেই মেঘের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাইল টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে।
আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠলে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়ি মারেন কি না। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুতগতিতে খাওয়া শুরু করে। আবির আগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ সহসা থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমলো করছে তার। মুখে ভাতগুলো কোনো রকম গিলল। মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেওয়া এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায়ও না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে? জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘে মনে মনে বিড়বিড় করে, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে চাপড়ে ধরে মেঘকে। আস্মিত ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ প্লিজ আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে? তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চয়ই এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে, কিন্তু আদি আর মিম আরও করুণ স্বরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার মেঘ রেগে কটমটো করে বলল, আমি বললাম তো পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্তে দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠা ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছি? ওকে। মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরবেন প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিস করে বলছে, হিটলার নিবে বাইকে তোদের, সেগুড়ে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানবীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি আস্মিত প্রশ্ন করে বসল, তুমি তানবীর ভাইকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনও তানবীর আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেদের নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি। সহসা অভিব্যক্তি পাল্টানো মুখে বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়? রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনে হাত দিল। এই 2-3 দিন একবারের জন্য ফেসবুকে ঢুকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসে। একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার চেয়ে বেশি চিন্তিত হলো ক্যাপশন কি বুঝিয়েছে তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টা মগ্ন হলো, মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যিকারের সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভিতরে থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের ওপর রেগে আছে,
তাহলে আবার আবির ভাই নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যা মেঘে নতুন টিউটর এসেছে, বয়স এতে বেশি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করেছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাল অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরখা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়া থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘ ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালো ওনার কাছে পড়বে সে। আলী আহমেদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলো। তারপরে মেঘকে বলল, কখনো যদি মনে হয় তোমার পড়া ঘাটতি হচ্ছে, তাহলে আমি নতুন টিউটর আনব। তুমি চিন্তা করো না, পড়াশোনা মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করা এইসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরে না, কেউ অপেক্ষা করে না তার জন্য। কারণ আবিরের করা নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরব না। সেই থেকে মার মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতোই খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকাল আবির খেতে আসলো, মেঘ আগে আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটোবেলা থেকে খুব আবেগী এবং জেদি। অল্প কান্না করে তার স্বভাব, আর কোনো বিষয় জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাই এর সাথে 9 বছর উপরে কথা বলেনি একটিবারও। আবির দেশে আসতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘের নিজের যেমন অনুভূতিগুলো মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করেছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির থাকে না, বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যাওয়ার 7:30 নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরে না, দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিচে পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে পড়ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভিতরে কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলো বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো, আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘে হালকা ধাক্কাতে খুলে যায় দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকতেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দার বাল্ব জ্বলছে, সেটার আলো রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো, টেবিলে বই, খাতা, কাগজপত্র এলোমেলোর সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপরে 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘে মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনও বাসা ফিরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগুতে কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটিসুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘের জীবনে কোনোদিনও সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেল, যায় না। ওর ভয় লাগে, সন্ধ্যাবেলা নাকি ছাদে তারা না ঘুরে বেড়ায়। সারা রাত ছাদে থাকেন, এই ভয়ে ছাদে পা বাড়ায় না সেদিকে। সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তারা গাইতেছেন? আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটা ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকিতে দেখলো ছাদের দিকে। ছাদে গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল। মেয়েটা তারা গান গাইলে গেট খোলা কি দরকার?
তারপরও আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদে এক কোণারে নজর পড়ল সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। চাঁদের ওপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কী করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গিয়েছেন তার? মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছেন। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলে যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে গানের মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করল, মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে গাইছে উনি? আমাকে নিয়ে নয়তো? এইটুকু বলে মুখ হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবে? আমি কে? তানভীর ভাই তো সেই দিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইতেছে? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে। বুকে বা পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা। আকস্মাৎ দরজা এখানেই বসে পড়েছে সে। মেঘের জাতশত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধ তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবি সিগারেট খাচ্ছে, এটা যেন মেঘ মানতেই পারছে না। উষ্ঠদয় উল্টে নীরবে চোখে জল ফেলছে। যাকে সে মিস করছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টদশী মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির ভাই অষ্টদশীর মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্না মাত্র বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খোঁজ পাচ্ছে না সে। আচমকা আবির মেঘের সামনে হাজির হলো। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কণার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্না মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির গম্ভীর সুরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাত এখানে কী করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনিতে এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদে আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে, ভয় আর কান্না প্রতিক্রিয়া দুটো অনুভব করছে। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, এক টানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীর কম্পন তীব্র হলো, হৃৎপিণ্ড ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতেও পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাগে কটমটো করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়ার জন্য? অন্য মেঘকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভিতর থেকে এমনিতে কান্না এসছে। মেঘ মাথা নিচু করে চুপ হয়ে রইল। আবির দীর্ঘশ্বাস পেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এ জীবনে কোনোদিনও সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ, নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খোঁজ পেল না। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়া হাল হলো। আবির গায়ের গন্ধে মাতাল হওয়া অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পেছনে আর জায়গা নেই। দরজার পাশে পিলারে পিঠ ঠেকছে, থরথর করে কাঁপছে অষ্টদেশীয় ছোট দেহ। পায়ের পাতা শিরশির করছে, সরে যেতে চাইলেও সামনে থেকে আচমকা আবির দুহাতে পিলারের দুপাশে চেপে ধরল। কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হলো। আবিরের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে।
মানসিক টানাপোড়েনে পড়ে গেল মেঘ। বুকের ভিতর কেন অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎ শীতল কণ্ঠে বলল, এত বছর তো খুব পালাইয়া বেড়াইছিস, এখন দেখব কতটা পালাতে পারিস। আবিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল। এই কথা শোনামাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজে ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দ জোরালো হতে শুরু করেছে। আবির সরু নেত্রে অষ্টদশীর পানে তাকিয়ে আছে। মেঘের টালমাতাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল। আবিরের শক্ত কণ্ঠে ফের বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করলো। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। ঘুটঘুটে অন্ধকার সিঁড়ি। পেছন ফিরে তাকে বুকে সাহস নিয়ে রাখল, আবির ভাই। আবির উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে বলল, মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্মিত কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তারানা যদি আমাকে ধরে ফেলে? আবির কয়েক সেকেন্ড থেমে শব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসতে ভাবতে মনে মনে খুশি লাগছে মেঘের। আবির হাসির শব্দ মেঘ অবাক চোখে তাকালো। ততক্ষণ আবিরের হাসি গায়েব। আবির আকস্মাৎ ঠাট্টা স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তারানা বেড়াতে গিয়েছিল? আবিরের এমন কথায় মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির সহসা বলে উঠল, তুই যা, আমি পিছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। দুটো সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়ালো। আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল। মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। আবির ছাদে দরজার পাশে দাঁড়ানো। 6 ফুট লম্বা, তার উপরে মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবিরকে লম্বা শরীরটা চাঁদের আলোর সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি সিগারেট খান কেন? মেঘের কথা আবিরের যেন ছোটোখাটো টাসকি খেলো। মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি। এইটুকু বলে থেমে গেল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে। আবির পিছনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালে সিঁড়ির নিচে পর্যন্ত নামলো। মেঘ পিছনে গিয়ে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমে দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো। আবিরের মনোযোগ মোবাইলে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটা রাত কাটল নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহ ছুটির দিনে আগে সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাতে নিজের মতো একাকী কাটায়। নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসার প্রিয়জন সব কিছু নিয়ে ভাবে। মেঘ নিজের রুমে গুছিয়ে ছাদের বিষয়টা ভাবছে। আবির এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সে কথাগুলো মাথা ঘুরছে। এইসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার বলে ভালো মন্দ রান্না করে। মেঘের মনটা খুব ভালো। কেন ভালো নিজেও জানে না, তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মনে হয় কিছুটা খারাপ হয়েছে, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টা পরীক্ষা থাকে। এই সপ্তাহ যা পড়া তার উপর পরীক্ষা থাকে। আজও 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানবীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনে এমপি নির্বাচন। তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছে। সবাই মিটিংয়ে মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানবীরের এখন সব এলাকায় যেতে হচ্ছে, জনগণের সুবিধা অসুবিধা শুনতে। লিস্ট করেছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরই হবে সভাপতি নির্বাচন। তানবীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ পরীক্ষা দিতেই বেরিয়েছে। আজ একটু আগে চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনও 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কিরে, তোর হিটলার ভাইয়ের কি খবর? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখে যা বলি তার সবটা কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গতরাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে। কি যে একটা বাস খেয়েছি। বন্যা, কেন, কি হয়েছে? মেয়ে,
কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম, আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বনা, বেটার চোখ আছে, ভালো হয়েছে, গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা আমায় এখানে বালি চাপা দিয়ে দিবে। বন্যার মেঘ সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটি ভর্তি আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম বন্ধুত্বকে কিছুই খাওয়া যাবে না। এর জন্য কোচিংয়ে নতুন কারোর সাথে কথা বলে না। মেঘ আগে আসলেও বন্যা যেন সিট রাখে, বন্যা আগে আসলেও মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরে মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এজন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে আসছেন, যথারীতি পরীক্ষাও শুরু হলো। 4টা পরীক্ষা শেষ করে দু বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘেদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতাম ফাঁকা, সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বনা দুজনই ডাক শুনে সেদিকে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতে চিনতে পারল। আবির এভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে। মনে মনে ভাবছে, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছে? কই, সেদিন তো মিম আর আদিকে ধমক বলেছিল কাউকে বাইকে উঠাবে না, তার মানে আমাকে নিশ্চয়ই উঠাবে না। না থাক, ওনার বাইকে উঠতে আমার বয়েই গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানে কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছে। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি ভাবনার ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে। আবির মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ অজানা ঘোরে আটকে যাচ্ছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবিরের কথা কানে গেল না। বন্যা মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে। আগে কখনো এই ছেলেকে দেখেনি। বন্যা তানবীরকে অনেকবার দেখেছে, কিন্তু আবিরকে ঠিকমতো চিনে না। বন্যা মনে মনে আওড়ালো, এই ছেলেকে মেঘকে বাইকে উঠতে বলছে কেন? বন্যা মেঘের হাতটা আরও শক্ত করে ধরে আছে। আবির এবার ধমকে উঠল, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায়। পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবিরের রাগি চোখে মুখ দেখে কিছুটা ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে। আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এই, তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির আবারও বলে উঠল, বাইকে উঠ। আবির মেঘকে বাইকে উঠাতে বলছে। এটাও সম্ভব? মেঘ নিজে কানকে বিশ্বাস করতে পারছে না। মেঘ হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল। তারপর পুনরায় বাইকে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসে। আবিরের গায়ের সাথে গা লাগতেই কেঁপে ওঠে কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানা আছে। এমনিতে জীবনে প্রথম বাইকে উঠছে, তার উপর আবার ভাইয়ের বাইকে। আবির মেঘের মনের অস্থিরতা বুঝে শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হয় পড়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা হাতে আবিরের ঘাড়ে হাত রাখলো। সঙ্গে সঙ্গে মেঘের হৃদয়স্পন্দের মাত্রা বাড়তে লাগলো। এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে, মেঘের বর্ণনার কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যি অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখায় ক্রাশ খাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল। মনের ভয়ে মেঘ আবিরের কাঁধে জোরে চেপে ধরল। মেঘের কান দিয়ে শো শো করে মৃদু বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আবির মেঘকে শপিং নিয়ে আসছে ভাবতেই মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এত খুশি রাখার জায়গা পাচ্ছে না। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতে দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘ বুঝতে বাকি নেই, রবিবার বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মার বড় মা ছাড়া মেঘ একা শপিংয়ে যায়নি।
কখনো বড় আম্মুরা এখনও শপিং করবে না, তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিং করলে হিজাব নিয়ে নেবে। মেঘ বক্স থেকে বেছে বেছে 3টে আলাদা করছে। তারপর আবিরকে দেখে জিজ্ঞেস করলো, এই 3টে নেব। আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বলল, ভাই আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচাইতে বড় সাইজের 24টা কালারই হিজাব দেন। আবিরের কথা শুনে মেঘ তরিত বেগে তাকালো। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, 3টে হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে, রাগে কটমটো করে বলে, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? আবিরের রাগী চোখে দেখে ভয় সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভিতরে ভিতরে ক্রোধে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহ 3-4 দিন 2-3টা হিজাব হলেই হয়ে যায়, সেখানে 24টা হিজাব নেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এই কথা কিভাবে বোঝাবে হিটলারকে? আবির নিজের পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাব নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকে বকে গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলল, কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল, কোথায় যাব? না যাব কি তোকে বলে যেতে হবে? মেঘের নিজের মাথা নিজে গাড়টা দিয়ে মন চাচ্ছে। আম্মু, বড় আম্মুকে আর বন্যাকে কথায় পাল্টা চটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ, তাই আবিরকেও তেমন জিজ্ঞেস করে ফেলল। আবির পিছনে পিছনে একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির ঢুকেই একজনকে জিজ্ঞেস করলো, আজ কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলো, ভাইয়া প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ জবাব দিল, প্যাকিং লাগবে না, রেডি হলে আমাকে দেন। লোকটা একজোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুটো দেখছে, অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইন। 2টা নূপুর আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেল। আবির এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবেই। সহসা মেঘের এক পায়ে নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের বন্ধ হওয়ার অবস্থা, হৃৎপিণ্ডে কম্পনের তীব্রতা বুঝতে পারে, মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করা শক্তিটুকু পাচ্ছে না। মেঘ খাম্বার মতো স্থির, যা হওয়া তার শরীরের ভিতরে হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেশার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। 2 পায়ে নূপুর পরিয়ে আবির চেয়ারে বসলো। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখ কেমন লাগছে। মেঘ তখনও নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আগে ফুঁসতে ফুঁসতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলেছি, আমাকে না। আবিরের কথা দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। মেঘের ফর্সা পায়ে নূপুরগুলো দেখতে অন্যরকম লাগছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির দোকানে বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বারবার মনে হচ্ছে এসব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বল, তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানি কথা বলল। আবির ওয়েটারকে ডেকে 2টা কাচ্চি দিতে বলল, সাথে 2 বোরহানি। মেঘের উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির বেশ বিরক্ত হয়ে বলল, আমার পছন্দের অপছন্দ জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটা চুপসে গেল। খাবার আসা 2জন চুপচাপ খাবার খেল। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষ, আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকলো, আবির ভাই। না কিছু না। আবির বা সত্যি সত্যি রেগে গেল, কণ্ঠে 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলতে শুরু করলো, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না। মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুন টুন করে কোথায় কোথায় ঘুরিস সেসব জানতে নূপুর দিয়েছি। আবিরের এমন কথা শুনে মেঘ
আহাম্মক বনে গেল। মনে মনে কি না কি ভাবছিল সে। আবির ভালোবেসে গিফট দিচ্ছে। কী সুন্দর অনুভূতি হচ্ছিল। সব কিছু মুহূর্তে বিলীন হয়ে গেছে। অষ্টদশী মনের ভিতর নবজাগরণ অনুভূতিকে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আবিরের কণ্ঠ খাত নামিয়ে বলে উঠল, মেঘ, ভয়ে ভয়ে চুপচাপ উঠে বস। তবে মনে মনে ঠিক করলো এবার আর আবিরকে ধরে বসবে না। আবিরের ধমকে মেঘে ভাবনার সুতো ছিল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, এক কথা তোকে কতবার বলতে হবে মেঘ? ধরে বস, না হয় তোকে রাস্তায় ফেলে চলে যাব। ধমক খেয়ে মেঘে ছোট্ট দেহ কম্পিত হয়। সহসা শক্ত হাতে আবিরকে কাঁধে চেপে ধরে। আবির আর কিছু বলে না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি যাবেন না? না, কোথায় যাবেন? আবির বিরক্তি না বলল, তুই কে যে তোকে আমার সব কিছু বলে যেতে হবে? আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দেব। মেঘের মুখটা চুপসে গেছে। চিবুক নামিয়ে গলা পাতলা উষ্ট বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবিরের ততক্ষণ জবাব এলো, আমি হিটলার হলে তুই কি? আবির শুনে ফেলেছে ভেবে আটকে উঠল মেঘ। আবিরের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না। আবিরের থাপ্পড়ের ভয়ে ছুটে পালানো বাড়ির ভিতরে। আবির নিষ্পলক চোখে অষ্টদশীও পায়ের দিকে তাকিয়ে আছে। নুপুর ঝনঝন শব্দ কানে লাগছে। আচমকা আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝলক দেখা গেল।